নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12 যে খবরে এই মুহূর্তে নজর রাখবো। বিজেপি বিধায়কদের ফের বিধানসভায় কাগজ দিতে নির্দেশ দিয়েছেন স্পিকার। কাগজ ছেড়ায় বিজেপি বিধায়কদের কাগজ দেওয়া বন্ধ ছিল, ফের স্পিকারের নির্দেশেই কাগজ দেওয়া চালু হলো। আপনারা জানেন যে গত 3 দিন আগে থেকেই শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের অধিবেশন এবং সেই অধিবেশনেই পরপর 3 দিন যেভাবে বিরোধী শিবির তারা বিরোধিতা করেছে বিধানসভার বাইরে এবং ভিতরে, এবং সেক্ষেত্রে বিজেপি বিধায়কদের বিধানসভায় কাগজ দিতে নির্দেশ দিয়েছেন স্পিকার। কারণ কাগজ ছিঁড়ে দিয়েছিলেন এর আগে বিজেপি বিধায়করা, যার কারণে বিজেপি বিধায়কদেরকে কাগজ দেওয়া বন্ধ করা হয়েছিল। ফের স্পিকার নির্দেশ দিয়েছেন তাদের যাতে কাগজ দেওয়া চালু হয়, এই নিয়েই নির্দেশ দিয়েছেন স্পিকার। কাগজ ছেড়ায় বিজেপি বিধায়কদেরকে কাগজ দেওয়া বন্ধ ছিল, ফের স্পিকার নির্দেশ দিয়েছেন তাদেরকে কাগজ দেওয়া চালু হলো। বিজেপি বিধায়কদের কাল থেকে কাগজ দেওয়ার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দেবাশিস, যেভাবে আমরা দেখেছিলাম যে এই দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা তারা যেভাবে সেখানে উত্তেজনা ছড়িয়েছিল, সেক্ষেত্রে স্পিকার নির্দেশ দিয়েছিলেন এবার কাগজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে স্পিকার নতুন করে কি নির্দেশ দিলেন তাদের? দেখো, আজ বিধানসভায় যখন প্রশ্নোত্তর প্রবেশ শুরুর সময় প্রথমে বিধায়ক শিখা চ্যাটার্জি, ডাক্তার প্রোগ্রামের বিধায়ক, তিনি এই কাগজ না থাকার কথা বলেন। পরবর্তীকালে বিধায়ক শঙ্কর ঘোষ, তিনিও সেই একই প্রশ্নোত্তরে পরিবহন দপ্তরে একটি প্রশ্ন উত্তর আসার পরে, এবং তখন তিনি বলেন আমাদের কাছে কাগজ নেই, যেগুলো মন্ত্রী সে তাদের উত্তর দেয়। এবং সাপ্লিমেন্টারি কোশ্চেনের সময় তখন কিন্তু বিধায়ক আবারও সেই প্রশ্নটা যখন তোলে এবং বেশ কিছু কথাবার্তা বলে, সেই সময় দেখা যায় মাননীয় অধ্যক্ষ বলেন যে বুঝেছি দেখো, তবে আপনাদের যদি সংসদীয় রীতি মেনে চলেন তাহলে আগামীকাল থেকে কিন্তু আমি নির্দেশ দিচ্ছি আপনাদেরকে আবার পেপার দেওয়া হবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে বিধানসভার যে নিয়ম সংসদীয় রীতি সেইটা মেনে চলার কথা বলেই কিন্তু আগামীকাল থেকে তাদেরকে পেপার, বিজেপি বিধায়কদের পেপার দেবে বলে নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, ধর্ম নিয়ে রাজনীতি কাম্য নয়। বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিধানসভার বাইরে কালো জামা পরে বিক্ষোভ, স্লোগান বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের। বুধবার বিধানসভার অধিবেশনে সুর চড়াতে যান বিজেপি বিধায়করা, কিন্তু ধর্ম থেকে শুরু করে রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিরোধীদের ধুয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিধানসভায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি বিধায়কদের কাছে। মুখ্যমন্ত্রীর রণংদেহী মেজাজের কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার সময় প্রবল স্লোগান তোলেন বিজেপি বিধায়করা, ছিঁড়তে শুরু করেন কাগজ। সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। এসবের মাঝেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, আপনারা ধর্মীয় কার্ড খেলছেন, গণতন্ত্রে এটা কাম্য নয়। ধর্ম উনি বোঝেন না, উনি 3 বার দল পাল্টেছেন। একটা সময় কংগ্রেস করত, তৃণমূলকে ঘেঁটে বিজেপিতে গিয়েছিল, আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এলো বলে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জ্যোতি বসুর আমলে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় চেয়ার ভাঙচুর করার অভিযোগ তোলেন বিজেপি বিধায়করা। সেই সময় চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। ভাঙচুরের প্রসঙ্গ টেনে এনে বিজেপির শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর জবাব চান। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শঙ্কর ঘোষের উদ্দেশ্যে বলেন, বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব। এই কথা শোনার পর মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াকআউট করেন তারা। এদিকে বিধানসভার বাইরে কালো জামা পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। আমরা বলিনি যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিগ্গাকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। শওকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাহাতোকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। কারণ মনোজ টিগ্গা আদিবাসী, নরহরি মাহাতো
জঙ্গলমহলের কুর্মী সমাজের লোক। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। মঙ্গলবার অধিবেশন ওয়াকআউট করার পর বিধানসভা গেটের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বিদ্বেষমূলক মন্তব্য করেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন ফের উত্তপ্ত হয় বিধানসভা। দেবাশিস সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি। বিধানসভার দ্বিতীয় পর্বের অধিবেশনের আজ চতুর্থ দিনে পঞ্চায়েতে বাজেট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং আলোচনায় অংশ নেবেন বিরোধী বিধায়করা। সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে, কারণ বিগত 3 দিন ধরে এই বিধানসভার এই যে অধিবেশন চলছে, সেই অধিবেশনে বিরোধীরা তারা বারবার হই হট্টগোল করতে শুরু করেছিল এবং যার জেরে সেখানে বিধানসভার ভেতরে এবং বাইরে উত্তেজনা ছড়িয়েছিল। আজকে বিধানসভার অধিবেশনের চতুর্থ দিন এবং পরপর 3 দিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 11/3/2025 দেখতেই পাচ্ছেন সেদিনের ছবি। সেদিন যখন এই উত্তেজনা ছড়িয়েছিল, তার আগে 10 তারিখ যখন ঘটনা ঘটেছিল, সেখানেও বিজেপির বিরোধীরা তারা বিধানসভার বাইরে এসে সেখানেও বিক্ষোভ দেখান। অন্যদিকে 12 তারিখ সেই ছবিও দেখাচ্ছি, অর্থাৎ গতকালকের ছবি, যেভাবে বিজেপির বিধায়করা তারা বিধানসভা চত্বরে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই কারণে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর, ভেতরে এবং বাইরে হই হট্টগোল করেন। এবং সেই ক্ষেত্রে এই প্রশ্নই আজকে উঠছে, যেহেতু আজকে চতুর্থ দিন এবং সেই চতুর্থ দিনের অধিবেশনে আজকে কি বিজেপি বিধায়করা, বিরোধীরা তারা কি যোগদান করবে, আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, বিজেপি বিধায়করা আজকে হয়তো অংশগ্রহণ করবেন এবং তারা গত 2 দিন ধরে যে ঘটনা ঘটাচ্ছিলেন, ওয়াকআউট করে আবারও বিধানসভার গেটের সামনে তারা বিক্ষোভ করবেন কিনা তা এখনো ঠিক হয়নি। তবে গতকাল তাদের যে কর্মসূচি ঠিক হয়েছিল, যেভাবে কালো পোশাক পরে তারা এসেছিলেন, আজও সেই পোশাকে কিন্তু কয়েকজন বিধায়ককে দেখা গেল। প্রশ্নোত্তর পর্ব এই মুহূর্তে চলছে, অর্থাৎ এরপরে দ্বিতীয়ার্ধে পঞ্চায়েত নিয়ে আলোচনা হবে। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিজেপির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। তবে একটা কথা, সেটা হচ্ছে আজকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় অনুপস্থিত থাকবেন, কারণ হলদিয়াতে তার যে রক্তক্ষরণ হয়েছে, তাপসী মণ্ডলের মতো তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বিধায়িকা, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তারপরেই কিন্তু সেই হলদিয়ার মাটিতে তিনি আজকে প্রথম যাচ্ছেন এবং সেখানে তিনি রাজনৈতিক কর্মসূচি করবেন। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজও বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের কি আচরণ হয় তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। তবে যেটুকু প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, আজও তারা বিধানসভায় প্রবেশ করবেন বলে ঠিক করেছেন এবং তারপরে ওয়াকআউট করে গত 3 দিন ধরে যেভাবে বিধানসভার বাইরে বিক্ষোভ করছিলেন, সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজও ঘটতে পারে। অভিক, বেশ, আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিল। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো? মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্য সচিব মনোজ পান্ত। এরপরেই ভুল স্বীকার করলেন মুখ্য সচিব, হাইকোর্টকে বললেন আর হবে না। ওবিসি সার্টিফিকেট মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। আদালতের নির্দেশ কেন অমান্য করা হচ্ছে সেই প্রশ্ন তুলে মুখ্য সচিবকে তলব করেছিল হাইকোর্ট। বুধবার হাজিরা দিয়ে ক্ষমাও চেয়ে নেন মুখ্য সচিব। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, আপনারা বারবার কোর্টে আশ্বাস দেওয়ার পরেও কি করে নিয়োগ প্রক্রিয়া চলছে? মুখ্য সচিবের কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে। মুখ্য সচিব মনোজ পান্ত বলেন, আমরা বারংবার আদালতের নির্দেশ সব বিভাগে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে কিছু বুঝতে মিস্টেক হয়েছিল, তবে আর কোনো সংশয় নেই, মামলার নিষ্পত্তি হওয়ার আগে আর নিয়োগ হবে না। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, তারপরেও কি করে 10টা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়? আপনি রাজ্যের মাথায় বসে থাকার পরেও আপনার অধস্তনরা কথা শুনছে না, এটা আমাদের কাছে যন্ত্রণার। সরকারি আইনজীবী এখানে একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন, অথচ রাজ্য সরকার তার পাশে নেই। যদি কেউ আপনাদের নির্দেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, অন্তত সেই অফিসারদের ডেকে কেন ব্যাখ্যা চাইবেন না? অন্তত এইটুকু করুক সরকার। মুখ্য সচিব মনোজ পান্ত বলেন, আর এই ভুল হবে না, আমরা পদক্ষেপ করব। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন,
আমরা আগেও করেছি, আবার স্পষ্ট করে দিচ্ছি, আমরা নিয়োগ বন্ধ করতে বলিনি। নির্দিষ্টভাবে 2010 সালের আগের পদ্ধতিতে নিয়োগে আমাদের কোনো আপত্তি নেই। ওই সব অফিসারদের শোকজ করে আপনার ব্যাখ্যা চাওয়া উচিত। আবেদনকারীর আইনজীবী সুবীর সান্যাল জানান, হাইকোর্টের অর্ডারের জুজু দেখিয়ে সব নিয়োগ বন্ধ বলে প্রচার করা হচ্ছে। হাইকোর্টও হাইকোর্টের অর্ডার না মেনে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এদিকে হাইকোর্টও এই রায় না মানায় আদালত অবমাননার ফাঁদে পড়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, হাইকোর্ট যদি নির্দেশ না মানে তাহলে রাজ্যের দফতরগুলো মানবে এটা আশা করব কি করে? আপনারা এখনই নতুন বিজ্ঞপ্তি দিয়ে আপাতত 2 এপ্রিল পর্যন্ত সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার কথা বলুন। রেজিস্ট্রার জেনারেলকে বলুন জেলা জজদের নির্দেশ দিয়ে এখনই এটা বন্ধের ব্যবস্থা করতে। নির্দেশ কার্যকর করা হলো কিনা, কি পদক্ষেপ নেওয়া হলো 2 এপ্রিল হলফনামা দিয়ে জানাবেন রেজিস্ট্রার জেনারেল। আমাদের খারাপ লাগবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করতে, কিন্তু আমরা বাধ্য হব। কোনো অফিসার এটা করলেও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এটা জানেন না, সেটা হতে পারে না। আগামী দিনে যেসব বিভাগ হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেওয়া হলো 2 এপ্রিল মুখ্য সচিবকে হলফনামা দিয়ে জানাতে হবে। নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর বান্থার ডিভিশন বেঞ্চের। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, জিটিএ নিয়োগ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই ফের মামলা পাঠালেন প্রধান বিচারপতি। আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি রাজ্যের। আগামী 21শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি। জিটিএ নিয়োগ মামলাতেই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই ফের এই মামলা পাঠালেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতিকে চিঠি দেয় রাজ্য। আগামী 21শে মার্চ মামলার পরবর্তী শুনানি এবং আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয় রাজ্যের তরফে। তারপরেই ফের একবার এই মামলা পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। জিটিএ নিয়োগ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই ফের মামলা পাঠালেন প্রধান বিচারপতি। আগামী 21শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে এবং এই নিয়ে আপত্তি জানায় রাজ্য, যার কারণে প্রধান বিচারপতিকে চিঠি পাঠায় রাজ্যের তরফ থেকে। আগামী 21শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক অব্যাহত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর পুলিশ ফাঁড়ি বসাতে চায় কলকাতা পুলিশ। আউটপোস্ট বসানো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি লালবাজারের। এই প্রসঙ্গে মুখে কুলুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ছাত্র সংগঠনগুলির মধ্যেও তৈরি হয়েছে দ্বিমত। তৃণমূল বাইরে থেকে কিছু করতে না পেরে ভেতরে পুলিশের নামে তাদেরই লোক দিয়ে নজরদারি চালাবে, অভিযোগ এসএফআই এর। পাল্টা তৃণমূলের বক্তব্য, রাতে প্রচুর বহিরাগত ক্যাম্পাসে আসে, নিরাপত্তা রক্ষীদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই পুলিশ ফাঁড়ি বসলে স্বাগত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট বসানো নিয়ে লালবাজার তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে সেই চিঠির সত্যতা স্বীকার করা হয়নি বা আদতেও তারা চিঠি পেয়েছেন কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত স্বীকার করা হয়নি। অন্যদিকে এই বিষয়টি জানাজানি হতে পড়ুয়াদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। যেমন ছাত্র সংগঠন এসএফআই এর তরফ থেকে জানানো হয়েছে তারা এই যে পুলিশ আউটপোস্ট বসানোর বিষয় সেটি চরম বিরোধিতা করছেন এবং তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন এবং যাতে আউটপোস্ট না বসে। কেননা তাদের বক্তব্য এতদিন পর্যন্ত কোনোদিনই ক্যাম্পাসে আগে পুলিশ ঢোকেনি, তাই এখনো ক্যাম্পাসে কোনোভাবে পুলিশ থাকবে না। 1 মার্চ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই বহু বহিরাগত তৃণমূলী গুন্ডা লুম্পেন বাহিনী ঢুকেছিল। এই লুম্পেন বাহিনী গুন্ডাদের তৃণমূল বারবার ঢোকানোর চেষ্টা করে ক্যাম্পাসে, বারবার ঢুকেওছে এর আগে। শুধু তৃণমূল কেন, বিজেপিও তাই করেছে। বাবুল সুপ্রিয় সহ বহু বহিরাগত গুন্ডারা ঢুকেছিল। তো এই গুন্ডাদের ঢোকানোর জন্য এবং তাদের নিরাপত্তার স্বার্থে এই পুলিশি আউটপোস্ট বসছে একদম, সেই চেষ্টায় তারা আছে এবং কর্তৃপক্ষকে তারা পারমিশনও চেয়েছেন। কিন্তু এই রকম কোনো ঘটনায় কর্তৃপক্ষ ছাত্রদের সাথে, অর্থাৎ যারা সবথেকে বড় ক্যাম্পাসের স্টেক হোল্ডার, তাদের সাথে কথা না বলে কোনো রকম কোনো ডিসিশন মেক করতে পারেন না, ডিসিশন নিতে পারেন না। তাই ছাত্রদের তরফ থেকে, এসএফআইয়ের তরফ থেকে বলে রাখা ভালো যে ছাত্রদের সাথে কোনো রকম কোনো মিটিং না করে কর্তৃপক্ষ এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না বলেই বোধ করি। আমরা এই ডিসিশনটাকে প্রথম কথা স্বাগত জানাই। আমরা দেখেছি নানা সময় যাদবপুর ইউনিভার্সিটিতে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু থাকে না। এখন তো এত রেডিকালাইজ হয়ে গেছে জিনিসপত্র, এখন হাতাহাতিতে শুরু হয়ে গেছে। লাস্ট 1 তারিখে আমরা দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী আসার পরে তাকে কি অবস্থায় মধ্যে পড়তে হয়েছিল এবং
তারা গাড়ি ভেঙে, গাড়ির কাঁচ ভেঙে হয়তো শিক্ষামন্ত্রীকে তারা ধরে নামাতে গেছিলেন, বা তাদের এই যেরকম সো কল জিবি হয় সেখানে বসাতে গেছিলেন, এটাই তাদের প্ল্যান ছিল। ইউনিভার্সিটিতে কোনো ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই, যখন যা খুশি হতে পারে, কোনো সিসিটিভি ক্যামেরা অবধি নেই। তো আমাদের যেটা প্রশ্ন, আমাদের যেটা দাবি ছিল, আমরা প্রথম থেকে ইউনিভার্সিটির সিকিউরিটির পক্ষে ছিলাম। ইউনিভার্সিটি যখন যেসব সিকিউরিটি আছে তারা তো পুরো ব্যর্থ, তাদের কোথাও দেখা যায় না। রাত্রিবেলা আপনি আসবেন, তারা কোথাও থাকে না। গোটা ইউনিভার্সিটির উন্মুক্ত চত্বর, যখন 24 ঘন্টায় যে যখন ঢোকে, যখন আসে, যা খুশি করে চলে যায়। তো অবশ্যই এই ডিসিশনটাকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্যদিকে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তাদের তরফ থেকে কলকাতা পুলিশের এই যে চিঠি আউটপোস্ট বসানো নিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য, যখন ক্যাম্পাসের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা পড়ুয়াদের নিরাপত্তা দিতে ব্যর্থ, রাতে মুহুর্মুহু বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এমনকি বহিরাগতদের ব্যাপকভাবে প্রবেশ ঘটে, সেগুলোকে আটকাতে পারে না নিজস্ব নিরাপত্তা রক্ষী, তখন কলকাতা পুলিশের আউটপোস্ট বসাটাই শ্রেয়। স্বাভাবিকভাবেই এই নিয়ে ইতিমধ্যেই পড়ুয়া বা ছাত্র সংগঠনগুলির মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। যাদবপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ মাহান্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রকে। হাওড়ার তৃণমূল শিক্ষাবন্ধু সেলের সদস্যদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূল শিক্ষাবন্ধু সেলের সদস্য সিরাজুল ইসলামের নামে এফআইআর করা হয়েছে। হাওড়ার তৃণমূল শিক্ষাবন্ধু সেলের সদস্যের নামে এফআইআর দায়ের। তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের সদস্য সিরাজুল ইসলাম, তার নামে এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের। নিয়োগ দুর্নীতির অভিযোগেই এই নির্দেশ। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেই তার নামে এফআইআর দায়ের করা হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় হাইকোর্ট, যেখানে হাওড়ার তৃণমূল শিক্ষাবন্ধু সেলের সদস্যের নামে তার নামে এফআইআর দায়ের করা হয়েছে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ, কি বলা হয়েছে হাইকোর্টের আজকের এই নির্দেশে, কেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলা হলো? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ পীযূষ, কেন এই সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? দেখো, নিয়োগ সংক্রান্ত বিষয় দুর্নীতি পীযূষ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, স্থান পরিবর্তন করে কথা বলো। দেখো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। দেখো, নিয়োগ সংক্রান্ত একটি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী সিরাজুল ইসলাম। তিনি যে নিয়োগ বিষয়টি দেখেছেন তা সম্পূর্ণ এই ঘটনার সঙ্গে জড়িত, নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। এরপরে কলকাতা হাইকোর্ট একটি 3 সদস্যের কমিটি গঠন করলেন এবং 3 সদস্যের কমিটি যে রিপোর্ট আসবে সেই রিপোর্টে জেলা বিদ্যালয় পরিদর্শককে সেই মোতাবেক এই 3 সদস্যের কমিটি যে রিপোর্ট দেয় তার এই তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের সদস্য সিরাজুল ইসলামের নাম উঠে আসে এবং সিরাজুল ইসলামের বিরুদ্ধে জেলা বিদ্যালয় পরিদর্শক যখন থানায় অভিযোগ দায়ের করতে যান, তাই তাদের তরফ থেকে আদালতে জানানো হয় যে সেই অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। এরপরেই বিচারপতি 5 মিনিট সময় দেন। তখনই ছাত্রের আইনজীবী বলেন, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই সেন্টারে পৌঁছানোর জন্য পুলিশ প্রশাসন ব্যস্ত আছে। বিচারপতি নির্দেশের সঙ্গে সঙ্গে কিন্তু এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআর এর ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেই তদন্তের ভিত্তিতে যে অভিযুক্ত বিরুদ্ধে প্রকৃত অভিযোগ আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখে আদালতে রিপোর্ট জমা করতে হবে। পীযূষ, আমাদের সঙ্গে থাকো।
যোগেশচন্দ্র কলেজের ঘটনায় চারু মার্কেট থানার ওসিকে তলব। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যোগেশচন্দ্র কলেজের ঘটনাতেই চারু মার্কেট থানার ওসি তাকে তলব করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, কেন তাকে তলব করা হলো বিস্তারিত জানাবেন পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পীযূষ, কেন এই তলব? গতকাল যে হোলি খেলাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, সেখানে বহিরাগত যে প্রবেশের অভিযোগ উঠেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করছে না, ব্যবস্থা নিচ্ছে না, এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে থাকতো না। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা জানতে চারু মার্কেট থানার ওসিকে তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বাসু এবং বেলা 1টার মধ্যে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে তাকে সেই ঘটনার প্রকৃত বিবরণ আদালতের কাছে পেশ করতে হবে। বিচারপতি এই রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন, তিনি ওই কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখছেন। অর্থাৎ ওই ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তিনি ওসির কাছ থেকে প্রকৃত রিপোর্ট চান এবং কেন বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন যে অভিযোগ হচ্ছে, সেই অভিযোগের প্রেক্ষিতে কতটা প্রকৃত ঘটনা রয়েছে সেই বিষয়টি জানার জন্য চারু মার্কেট থানার ওসিকে তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ধন্যবাদ পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে সরাসরি শুনবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন। সরকারে শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র সংখ্যাগুরুরা বিপদে পড়েছে, তা নয়। পিছিয়ে পড়া সংখ্যা যারা মুসলিম সংখ্যালঘুরা আছেন, তৃণমূল কংগ্রেসের অপরাধ মনস্ক দুর্নীতিগ্রস্ত যে বাহুবলী মুসলিম নেতাদের স্বর্গ রাজ্য বানিয়ে এই পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে এই মমতা ব্যানার্জি। তাই আমি স্পিকার সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন, তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে, নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এই আবেদন রেখেছি আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন, মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা গতকালই যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। হুমায়ুন কবির বলছেন, দল যদি আমায় বারণ করে তাও আমি শুনবো না, তার কারণ আমার কাছে জাতি আগে, আমার জাতিকে কেউ যদি আক্রমণ করে আমি তাহলে সেটা নিয়ে। হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে। আজকের দিনে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই ভাষায় কথা বলতে শুনিনি। আজকে শুভেন্দু অধিকারীকে এই ভাষায় কথা বলতে হচ্ছে, কারণ এই ধরনের লোক, এই হুমায়ুন থেকে, সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে কি রহিম বক্সির থেকে শুরু করে তাদের ফিরাদ বাবুদের মতন বিধায়কদের, মন্ত্রীদের, তাদের কি প্রাপ্য সেটা শুভেন্দু বাবু এই যে বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে শুনছেন, তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রাপ্য হওয়া উচিত, জনগণ কি চাইছে, সেটাই শুভেন্দু বাবু বলেছেন। হুমায়ুন কবির বলছেন যে আমার বিরুদ্ধে পুলিশ নামতে পারে, আর শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করছেন, তখন পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি, আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন, কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তা ওনার পুলিশ
হঠাৎ হচ্ছে ওনার বিরুদ্ধে নেমেছে কেন? আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো, আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন, না হলে আপনার এই ভেউ ভেউ। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, আপনারা জানেন যে আগামীকাল দোল, আর সেই দোল উপলক্ষে এবার বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন। শুক্রবার বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন দোল উপলক্ষে। আপনাকে জানিয়ে রাখবো, দোল উপলক্ষে শুক্রবার বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন। আমরা এই নিয়ে আরো কথা বলবো। সরাসরি জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, আমরা কথা বলবো। জগন্নাথ, হাওড়া ডিভিশনে কতগুলো লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে দোল উপলক্ষে আগামীকাল? হাওড়া ডিভিশনের পূর্ব রেলের শাখার তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল দোল উপলক্ষে সকালের দিকে 65টি ট্রেন বাতিল থাকবে, অর্থাৎ আপ আর ডাউনের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সকালের দিকে। বলে রাখি, বর্ধমান কট লাইনে 13 জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, বর্ধমান মেনে 10 জোড়া ট্রেন বাতিল করা হয়েছে, অর্থাৎ আপ আর ডাউনে 10টি ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়াও শ্যাওড়াফুলি, শ্রীরামপুর এবং নৈহাটি, কাটোয়া বিভিন্ন এই যে ট্রেনের যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকালের দিকে। তুমি জানো, দোলযাত্রা উপলক্ষে একটা যাত্রীদের সুরক্ষা এবং যেহেতু ছুটি রয়েছে, ট্রেনের প্যাসেঞ্জারও কম হবে, তাই হাওড়া ডিভিশনে পূর্ব রেলের শাখার তরফ থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। 65টি ট্রেন বাতিল করা হয়েছে লোকাল, এবং পাশাপাশি বিভিন্ন স্টেশন থেকে, তুমি জানো, হাওড়া ডিভিশন থেকে হাওড়া থেকে শ্যাওড়াফুলি লোকাল ট্রেন বাতিল, হাওড়া বর্ধমান লোকাল ট্রেন বাতিল, হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেন বাতিল এবং হাওড়া শ্রীরামপুর লোকাল ট্রেন বাতিল। সকালের দিকে যারা ট্রেনে করে যাতায়াত করবে লোকাল ট্রেনে, তারা একটু অসুবিধার মধ্যে পড়বে, কারণ এই এতগুলি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে বিকেলের পর থেকে আবার এই ট্রেনগুলি চলা স্বাভাবিক হবে, অর্থাৎ একটা যাত্রী সুরক্ষার ব্যাপার রয়েছে, যেহেতু দোলযাত্রা এখন প্রচুর পরিমাণে দোল খেলা হবে এবং মানুষজন রাস্তায় বেরোবে, তার জন্য ট্রেনের সুরক্ষার জন্য একটি সিদ্ধান্ত। পাশাপাশি এই লোকাল ট্রেনগুলো চললে অনেকটি দুর্ঘটনার সম্ভাবনা থাকে, সেই কারণেই পূর্ব রেলের তরফ থেকে আগামীকাল অর্থাৎ দোলযাত্রা উপলক্ষে 65টি লোকাল ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনের এই বিভিন্ন শাখায়। ধন্যবাদ তোমাকে। সরাসরি জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেহেতু আগামীকাল দোল রয়েছে এবং সেই দোল উপলক্ষেই বাতিল করা হচ্ছে হাওড়া ডিভিশনে 65টি লোকাল ট্রেন। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, দোল উপলক্ষে শুক্রবার বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল করা হচ্ছে, মোট 65টি লোকাল ট্রেন বাতিল করা হবে দোল উপলক্ষে শুক্রবার। পানাগড়ে বিক্ষোভ স্থানীয়দের। কাজের দাবিতেই পানাগড়ে বিক্ষোভ দেখান তারা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের অফিসের সামনে এই বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের অফিসের সামনে এই বিক্ষোভ। সকাল থেকেই বিক্ষোভে সামিল হন। জমি দিয়েও চাকরি তারা পাচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তারা, যার কারণে এই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। পানাগড়ে এই ছবি ধরা পড়েছে। পানাগড়ে বিক্ষোভ, স্থানীয়রা তারা কাজ না পাওয়ার কারণেই বিক্ষোভ দেখান। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের অফিসের সামনে তাদের এই বিক্ষোভ চলছে। জমি দিয়েও চাকরি পাননি এবং সেই অভিযোগই তারা করছেন, এবং যার কারণে আজ সকাল থেকেই তারা পথে নেমেছেন। তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কাজের দাবি তুলছেন তারা, যার কারণেই পানাগড়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। তারা জমি দিয়েছেন কিন্তু তারপরেও কাজ পাননি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের অফিসের সামনেই এই বিক্ষোভ। জমি দিয়ে চাকরি না পাওয়ার কারণে বিক্ষোভ। সুজিত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সুজিত, পানাগড়ে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা, সেই বিক্ষোভ কি এখনো পর্যন্ত চলছে? কি দাবি তাদের? দেখো, এই মুহূর্তে বিক্ষোভ সেখানে বন্ধ হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং স্থানীয়দের সাথে কথা বলে এবং কারখানা কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে তারা আলোচনা করে। এবং যেটা জানা গেছে যে
ওই সংস্থাতে ইতিমধ্যে বহু এলাকার যুবক কাজ করছে এবং যারা কাজের দাবি জানাচ্ছে তাদের মধ্যে কেউ যদি কাজ করার মতো যোগ্যতা থাকে, এই বিষয়ে কারখানা আধিকারিকরা যারা রয়েছেন তারা এই বিষয়ে তাদের কাছ থেকে আবেদনের একটা তালিকা চেয়েছেন এবং সেই তালিকা অনুযায়ী তারা উচ্চ আধিকারিকদের কাছে পাঠাবেন এবং যোগ্যতা অনুযায়ী তাদের কাজের যদি ব্যবস্থা হয় তবে আগামী দিন তাদের কাজের ব্যবস্থা হবে। এই আশ্বাস পাওয়ার পরে কিন্তু আন্দোলন উঠে যায়। তবে স্থানীয়দের যেটা দাবি, যেটা আজ সকালে যখন তারা আন্দোলন শুরু করে তখন তাদের যেটা দাবি তুলেছিল যে এলাকারই ব্লকের যিনি তৃণমূলের আইএনটিডিসি সভাপতি রয়েছেন ইন্দ্রজিৎ কোনার, তিনি পয়সা নিয়ে বহিরাগতদের কাজের নিয়োগ করছেন এবং স্থানীয়দের বঞ্চিত করেছিলেন। এই অভিযোগ তারা সকাল থেকে করেছিলেন এবং সেই অভিযোগকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু উত্তেজনার একটা সৃষ্টি হয় এবং বুধবুদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। যদিও ইন্দ্রজিৎ কোনারের সাথে কথা বলার পর ইন্দ্রজিৎ কোনার তিনি বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে এলাকারই কিছু তৃণমূল কর্মী এবং তিনিও দাবি করেছেন যে এলাকার বহু গ্রামেরই বহু বেকার যুবক রয়েছে, তারাও ওই কারখানায় ওই সংস্থায় কাজ করছে। ফলে তাকে মিথ্যা অভিযোগ তুলে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেছেন। ধন্যবাদ তোমাকে। সুজিত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বিধানসভা নির্বাচনের আগে অভিভাবক মহলের ক্ষোভ কমাতে উদ্যোগী সরকার। বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি বৃদ্ধি রুখতে পদক্ষেপ রাজ্যের। এই বিষয়ে বিল আনার ভাবনা সরকারের। একই সঙ্গে তৈরি হবে শিক্ষা কমিশনও। কিন্তু বেসরকারি স্কুলের এমন লাগাম ছাড়া বারবারন্ত কেন? কি হাল রাজ্যের সরকারি স্কুলগুলির? কেন্দ্রীয় রিপোর্ট অবশ্য বলছে রাজ্যের 90% পড়ুয়াই সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়াশোনা করে। কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তার আগে শিক্ষাক্ষেত্রে নতুন বিল আনার কথা জানালো রাজ্য সরকার। সন্তানের শিক্ষার ক্ষেত্রে রাজ্যের সিংহভাগ অভিভাবকরাই বেসরকারি স্কুলে ভরসা রাখেন। গ্রামাঞ্চলে তেমন সুযোগ না থাকলেও শহরের দিকে এর চলন বেশি। বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ অভিভাবক মহল। 2020 সালে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে এক নামী স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। স্কুল কর্তৃপক্ষকে ফি বৃদ্ধির কারণ লিখিতভাবে দেওয়ার দাবি জানান অভিভাবকরা, কিন্তু সেই দাবি স্কুল না মানায় তাঁরা অবস্থানেও বসেন। 2022 সালে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের শিরোনামে উঠে আসে কলকাতার 2 বেসরকারি স্কুল। করোনার পর হুহু করে বেতন বাড়ায় ক্ষোভ বাড়ে অভিভাবকদের। অভিযোগ ওঠে ফি না দেওয়ায় অনেক শিক্ষার্থীকে পরের ক্লাসে তোলেও নি স্কুল। অভিভাবকদের ক্ষোভ লাগাম ছাড়া হয়। স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি আঁচ করে নোটিশ ঝুলিয়ে স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। 2023 সালেও শিক্ষামন্ত্রী শিক্ষা কমিশন গঠনের কথা বলেন, যদিও সেই সময় কমিশন গঠনের কাজ আর হয়ে ওঠেনি। 2025 সালে ফের শিক্ষা কমিশন গঠনের কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বেসরকারি স্কুলগুলিতে নানা সময় ফি বৃদ্ধির বিভিন্ন অভিযোগ ওঠে। অভিযোগ উপশমে বিল আনার কথা ভাবছে সরকার, কিন্তু অভিযোগ তলিয়ে দেখলেই বোঝা যাবে আসল সমস্যা কোথায়। বাম আমলে স্কুল থেকে ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার পরেই বেসরকারি স্কুলের দিকে ঝোঁকে রাজ্যের অভিভাবক মহল। সন্তানদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সরকারের চেয়ে বেসরকারি স্কুলেই আস্থা রাখতে শুরু করেন তারা। এরপর দিন যত এগিয়েছে সরকারি স্কুলগুলিতে ছাত্র সংখ্যায় টান পড়েছে। মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পের টানে গ্রামাঞ্চলে সরকারি স্কুলে নির্ভরতা থাকলেও শহরে বেসরকারির প্রতি ভরসা থেকেই যাচ্ছে। একটু আর্থিকভাবে সক্ষম পরিবারও সন্তানের জন্য বেসরকারি শিক্ষাক্ষেত্রকেই বেছে নিতে চাইছেন। তারই ফায়দা তুলছে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে সরকারি স্কুলে ভরসা ফেরাতে পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন ছাত্র শিক্ষক হার বাড়ানো, স্কুলে শিক্ষা ব্যবস্থা আকর্ষণীয় করে তোলার উদ্যোগ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত 2 বছরে দেশে জুড়ে সরকারি স্কুলে পড়ার প্রবণতা কিছুটা কমেছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী 2021-22 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ভর্তির সংখ্যা ছিল 1,65,00,000। সেখানে 2023-24 শিক্ষাবর্ষে কমে দাঁড়ায় 1,60,00,000, কমেছে প্রায় 4%। তবে এই রিপোর্ট কিন্তু এও বলছে, প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেই পড়ার আগ্রহ বেশি পড়ুয়াদের। রিপোর্টে বলা হয়েছে,
রাজ্যের 90% পড়ুয়াই পড়ছে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। এরই মধ্যে বেসরকারি স্কুলগুলিরও দাবি শিক্ষাক্ষেত্রে ব্যবসার উদ্যোগ নিয়ে তারা কাজে নেমেছে, ফলে চাপ দিয়ে ফি কমানোর চেষ্টা হলে তারা অন্য কথা ভাবতেই পারে, অর্থাৎ স্কুল বন্ধ করতেই পারে। কিছুদিন আগে স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি পরিষেবা প্রদানকারী হাসপাতালগুলির মুখে একই সুর শোনা গিয়েছিল। লাগাম ছাড়া ফি বৃদ্ধি রুখতে বিল আনার কথা ভাবা হলেও বেসরকারি স্কুলগুলির অযৌক্তিক কার্যকলাপ বন্ধে সরকারি ক্ষেত্র আরও মজবুত করে তোলার কথা ভাবতে হবে। শিক্ষার্থীদের জন্য নতুন নতুন প্রকল্পের সঠিক রূপায়ণের দিকেও নজর রাখতে হবে বলে মনে করা হচ্ছে। কলকাতা টিভি। আর আজ বিধানসভাতে চতুর্থ দিনেও ফের বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির বিধায়করা। সেই ছবি সরাসরি তুলে ধরছে আপনাদের সামনে। আজ ফের বিধানসভাতে বিজেপি ওয়াকআউট করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে গতকাল যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে হুমকি দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ বিজেপি। আমরা এই নিয়ে কথা বলবো, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কি কারণে তারা ওয়াকআউট করেছে আমরা জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, কি কারণে বিজেপির বিধায়করা তারা আজকে ওয়াকআউট করলেন? দেখো, সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়কের নাম তারা আজকে বলেন। তার মধ্যে রয়েছেন হুমায়ুন কবির, হামিদুর রহমান, ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী। তারা যেভাবে বক্তব্য রাখছেন এবং ধর্মীয় বিভাজনের কথা বলছেন, বিশেষ করে হিন্দুদের আক্রমণ করছেন, সেই জায়গাতে তাদের বক্তব্যকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘরের ভিতরে যে বগলে হবে না, জনসমক্ষে তাদের ক্ষমা চাইতে হবে, প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। সেই দাবিতেই আজকে বিজেপির বিধায়করা ওয়াকআউট করেন এবং এই মুহূর্তে তারা সাংবাদিক সম্মেলন করছেন বিধানসভার গেটে এবং বলেছেন যে তাদের বিধায়কদের যেভাবে সাসপেন্ড করে রাখা হয়েছে তারা তার জন্য কোনো মতেই ক্ষমা চাইবেন না স্পিকারের কাছে। স্পিকার যদি তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করান, তারা অপেক্ষা করতেও রাজি রয়েছেন। অর্থাৎ যেভাবে শুভেন্দু অধিকারীকে গতকাল আক্রমণ করা হয়েছে এবং তারই প্রতিবাদে তারা আজকে এই ওয়াকআউট করেছেন। অর্থাৎ গত 4 দিন ধরে যে ছবি দেখা যাচ্ছিল তারই পুনরাবৃত্তি আজও হলো, যে বিধানসভার শুরুর কয়েক ঘন্টা অপেক্ষা করার পরই তারা ওয়াকআউট করেন। আজকেও তারা ওয়াকআউট করেছেন। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হলদিয়াতে তিনি কর্মসূচি করছেন, কারণ তাপসী মণ্ডল দল ত্যাগ করার পর থেকেই হলদিয়াতে তিনি এই প্রথমবার গেলেন এবং সেখানে ইতিমধ্যে একদলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন। সেই জায়গাতে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়করা এই মুহূর্তে ওয়াকআউট করে সাংবাদিক সম্মেলন করছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, দেবজ্যোতি সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে শঙ্কর ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে বিক্ষোভ চলছে বিধানসভার বাইরে। বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বিজেপির বিধায়করা এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের যেভাবে আক্রমণ করছেন, ফিরাদ হাকিম, হুমায়ুন কবিররা এমনই অভিযোগ করছেন তারা, এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে সেই দাবি তুলেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন আজকে। আমরা আবারও কথা বলবো। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দেবজ্যোতি, আমরা দেখছি যে এই দ্বিতীয় পর্বের অধিবেশন জবে থেকে শুরু হয়েছে, তারপর থেকেই টানা এইভাবেই বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সেক্ষেত্রে পাল্টা তৃণমূলের তরফ থেকে তৃণমূলের বিধায়করা তারা কি কিছু বলছেন? এটা কি পরিকল্পনায় করে এসেছেন তারা? মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিধানসভার অভ্যন্তরেই বলেছেন বিরোধীদের বলতে দেওয়া হোক, স্পিকার সেই মতো বিরোধীদের বক্তব্য রাখতে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বারবার ওয়াকআউট, সেটাকে নিয়েও কটাক্ষ করেছেন এবং কালো পোশাক পরা নিয়েও তৃণমূল কংগ্রেসের বিধায়করা কটাক্ষ করেছেন যে অন্ধকারের মধ্যেই থাকতে ভালোবাসেন বিজেপি বিধায়করা, তাই কালো পোশাক পরে আসছেন। সেই জায়গাতে গত 3 দিন ধরে যে ঘটনা ঘটেছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজও লক্ষ্য করা গেল। আজও বিজেপি বিধায়করা একাংশ কালো পোশাক পরে তারা বিক্ষোভ করেন এবং এই মুহূর্তে তারা সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখানে তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাকে নাকি তিনি প্রাণহানির আশঙ্কা করছেন, সেই কথাও যেমন বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে বক্তব্য গত 2 দিন ধরে রাখছেন, অর্থাৎ গতকাল এবং গত পরশু যে বক্তব্য রেখেছেন, তার বিরুদ্ধে কিন্তু আমার স্টেট থানাতে একটি
মামলা হয়েছে। সেখানে একজন কংগ্রেসের নেতা তিনি কিন্তু ধর্মনিরপেক্ষতা নষ্ট হচ্ছে বলে আমারচির থানায় একটা অভিযোগ করেছেন। যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা শুভেন্দু অধিকারী বলেছেন, সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হুমায়ুন কবির এ নিয়ে বলেছেন যে তার বিরুদ্ধেও কিন্তু এই ভাগীরথীতে ভাসি দেওয়ার কথা বলার জন্য তার বিরুদ্ধে প্রায় দুটি অভিযোগ হয়েছিল। সেখানে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, রাজ্য পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তা নিয়েও তিনি কটাক্ষ করেছেন। এবং সেখানে তিনি বলেছেন তার ধর্ম সকলের আগে, তারপরে কিন্তু তার দল, অর্থাৎ তার ধর্মকে তিনি এগিয়ে রেখেছেন। সেই জায়গাতে আজকে বিজেপি বিধায়করা হুমায়ুন কবিরের গতকালের বক্তব্যকে সম্বল করে আবারও ওয়াকআউট করে বিধানসভার বাইরে দক্ষিণ দিকের গেটে তারা বিক্ষোভ কর্মসূচি করেছেন। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং বিজেপির বিধায়করা তারও ওয়াকআউট করেছেন বিধানসভায়। এই নিয়ে পরপর 4 দিন এই একই ধরনের ঘটনা এবং এই মুহূর্তে বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি দোলের দিকেও নজর রাখবো, কারণ আগামীকাল দোল রয়েছে। দোলের আগে রংহীন বসন্ত উৎসব পালন করেছে বিশ্বভারতী। সোনাঝুরিতে দোল উৎসব পালনে এবার নিষেধাজ্ঞা জারি করল বন দফতর। আবির খেলা এবং ছবি তোলাও যাবে না, তাতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন দফতরের তরফে। এবং সোনাঝুরিতে দোল উৎসব পালনেই এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দোলের আগে রংহীন বসন্ত উৎসব পালন করেছে বিশ্বভারতী কিছুদিন আগেই, এবং সেক্ষেত্রে সোনাঝুরিতে এবার দোল উৎসব উপলক্ষে সেখানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন দফতর তারা এই নিষেধাজ্ঞা জারি করেছে। এবং শান্তিনিকেতন বোলপুর, সেখানে দোল উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকেই পর্যটকরা সেখানে যান দোলের দিনকে সেলিব্রেট করবেন বলেই। কিন্তু সোনাঝুরিতে সেখানে এবার দোল উৎসব পালন করাতেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হলো। নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর, এবং যেমনটা বন দফতরের তরফ থেকে বলা হয়েছে যে সোনাঝুরিতে এবারে দোল উৎসবে আবির খেলা যাবে না, পাশাপাশি ছবি তোলাও যাবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে বন দফতরের তরফে। আগামীকালই রয়েছে দোল উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন পর্যটকরা তারা নিজেদের মতন করে সেখানে একাধিক জায়গা বুকিং করে নিয়েছেন। এবং এই যে খবর, সেই খবর সামনে আসার পর সেই খবর জানতে পেরে কিছুটা হলেও তারা এই মুহূর্তে মর্মাহত। আরো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।